দিচ্ছি এখান থেকে। দেখেন ফটোশপটা অন করার পর আমাদের ফটোশপের ইন্টারফেসটা থাকবে এই ধরনের। তো আমরা প্রথমত আমরা বলছি যে ফটোশপের মধ্যে আমরা কাজ করব, আমাদের হাতে কিছু ইমেজ আছে, ওই ইমেজগুলোকে আমরা ঠিকঠাক করব। তো ঠিকঠাক করার জন্য এখানে দেখেন কয়েকটা অপশন, এক হোম, এক হচ্ছে ওপেন, আর একটা হচ্ছে এখানে নিউ ফাইল। তো এখানে আমরা কোন জায়গায় ক্লিক করব? নিউ ফাইল। নিউ ফাইলের কাজ হচ্ছে আমরা ধরেন নতুন করে একটা আর্টবোর্ড, মানে নতুন করে আমাদের একটা কাজ করব, ওই জায়গায় নতুন কাজের জন্য একটা নির্দিষ্ট পরিমাণের আর্টবোর্ড নিয়ে আমরা কাজ শুরু করব। তো আমরা যেহেতু এই মুহূর্তে নতুন করে কাজ করতেছি না, আমরা এখন করব কি, আমাদের আগে থেকে আমাদের হাতে কিছু ইমেজ আছে, ওই ইমেজগুলোকে আমরা কি করব, ঠিক করব। তাহলে আমরা এখানে নিউ ফাইল এটাতে কি করব না, এই মুহূর্তে ক্লিক করব না, সামনে আমি দেখাবো নিউ ফাইলের কাজ। আমরা এখন কোথায় যাব? ওপেন। আচ্ছা, ওপেনে যাচ্ছি। ওপেনে আসার পর এখানে আপনাকে বলতেছে আপনার কোন জায়গায় ফাইল আছে, ওই ফাইলগুলো সিলেক্ট করেন। তো আমরা এখান থেকে আমাদের যে এই জায়গায় ফাইল রাখছি, ক্লাসের মধ্যে গ্রাফিক ডিজাইন 36 বেস ফাইলস, এখানে আমাদের ফাইলগুলো আছে, দেখতেছেন? তো আমরা এখান থেকে যে কোনো একটা ফাইল সিলেক্ট করতেছি। উদাহরণস্বরূপ হচ্ছে আপনার, আমরা এই ফাইলটা সিলেক্ট করলাম উদাহরণস্বরূপ। ফাইলটা সিলেক্ট করার পর আমাদের ইন্টারফেসটা এই ধরনের দেখা যাচ্ছে। এখানে আমাদের কিছু কাজ করতে হবে। এটা একদম প্রথম কাজ। কি কাজ? প্রথমে আমরা এটার সাথে একটু পরিচয় হব, এরপর হচ্ছে এখানে কি কি প্রয়োজন আর কি কি প্রয়োজন না আমরা এখান থেকে সরিয়ে রাখবো। উপরে যে আমরা ফটোশপের আইকন সহ উপরের যে লাইনটাকে দেখতেছি, এই লাইনটাকে বলা হয় মেনু বার। এটাকে কি বলে? মেনু বার। এই মেনু বারের মধ্যে আপনার সব মেনু দেওয়া আছে। আমাদের এখানে যে কাজ করব, এই মেনু বারের পাশে নিচে একটা বার আছে, এটাকে বলা হয় অপশন বার। এটাকে কি বলে? অপশন বার। এই পাশে যে আমরা একটা লাইন দেখতেছি, আমরা ধরেন এখন হচ্ছে কোনো কালারের কাজ করব, কোনো কিছু রিমুভের কাজ করব, এই কাজ করতে গিয়ে আমাদের অনেকগুলা টুলসের প্রয়োজন হবে। তো এই টুলগুলো থাকবে হচ্ছে আমাদের এই বারে, এটাকে বলা হয় টুলবার। এটাকে কি বলে? টুলবার। এই টুলবারটার এই পাশে দেখেন এরো বাটন আছে। আমরা এই এরো বাটনের মাধ্যমে আমরা টুলবারটাকে ডবল লাইন অথবা এক লাইনে এভাবে রাখতে পারি। তো আমাদের সুবিধা হয় যদি কি রাখি, ডবল লাইনে রাখি। বুঝতে পারছেন? আচ্ছা, এই টুলবারটা আমার এখানে একরকম আসছে, আপনি দেখবেন আপনার এখানে অন্যরকম আসতেছে। টুলবারটা যাতে সবার কাছে সমান থাকে, এজন্য আমরা এখানে একটা পরিবর্তন করব। সেটা কি? উইন্ডোতে যাব। কোথায়? উইন্ডোটা কোথায় আছে? মেনু বারের মধ্যে। উইন্ডোতে যাওয়ার পর এখানে দেখেন একটা জায়গা আছে ওয়ার্ক স্পেস। ওয়ার্ক স্পেস কোনটাকে বলে? এই পুরা জায়গাটা, আমাদের এই জায়গায় তো আমরা কি করব? কাজ করব। এই জায়গাটাকে কি বলে? ওয়ার্ক স্পেস বলে। তো আমরা উইন্ডোতে যাব, ওয়ার্ক স্পেসে যাব। এখানে যাদের এসেনশিয়ালে ক্লিক করা নেই তারা এসেনশিয়ালে ক্লিক করবেন। ঠিক আছে? হয়তো অনেকের এখানে পেইন্টিং থাকতে পারে, ফটোগ্রাফি থাকতে পারে, যার যেটাই থাকবে আপনি কি করবেন? ওয়ার্ক স্পেসে গিয়ে এসেনশিয়াল ডিফল্ট যে অপশনটা আছে এটাতে ক্লিক করবেন। এরপরের কাজ, এখানে যে অপশন, এখানে যে জায়গাটা দেখতেছি এই জায়গাটাকে বলা হয় প্যানেল। এখানে অনেকগুলো কি আছে? প্যানেল আছে। যেমন দেখেন কালার একটা প্যানেল, সোয়াচেস একটা প্যানেল, গ্রেডিয়েন্ট একটা প্যানেল, প্যাটার্ন একটা প্যানেল, বিভিন্ন ধরনের প্যানেল আছে। এই প্যানেলগুলা আমরা আমাদের যেটুকু প্রয়োজন, দেখেন প্যানেল আমাদের বিশাল একটা জায়গা জুড়ে আছে, তাই না? তো যেটুকু আমাদের প্রয়োজন শুধু ওইটুকুই রাখবো। উদাহরণস্বরূপ আমাদের এখানে কালার এটা প্রয়োজন নেই, আমরা এটাকে এখন ক্লোজ করব। সোয়াচেস ক্লোজ করব, গ্রেডিয়েন্ট ক্লোজ করব, প্যাটার্ন ক্লোজ করব, প্রপার্টিজ ক্লোজ করব, অ্যাডজাস্টমেন্ট ক্লোজ, লাইব্রেরি, একদম সবগুলো কি করতেছি আমরা? ক্লোজ করে দিচ্ছি। প্যানেল সব ক্লোজ করলাম। এখন পুরোই কি ফাঁকা। ঠিক আছে? আমরা ফটোশপের মধ্যে কাজ করতে গিয়ে আমাদের যেই প্যানেলটা সব থেকে বেশি প্রয়োজন হবে সেই প্যানেলটার নাম হচ্ছে লেয়ার। সেটার নাম কি? লেয়ার। লেয়ার বলতে কি, আপনি ধরেন ফটোশপের মধ্যে আমরা ইমেজ নিয়ে কাজ করব। এখন হচ্ছে আপনি একটা ইমেজের মধ্যে দেখা গেছে আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করলেন, একটা কাজ করছেন। এরপরে ওই ইমেজের উপর একটা কালার দিলেন, আরেকটা কাজ করছেন। সেই ইমেজের মধ্যে আবার দেখা গেছে একটা টেক্সট দিলেন। তাহলে এই যে স্টেপ বাই স্টেপ কাজগুলো করতেছেন, এই কাজগুলো যেই জায়গায় থাকে ওই জায়গাটাকে বলা হয় লেয়ার। এটা কি? লেয়ার। লেয়ার শব্দের অর্থ কি?
স্তর, তাই না? তো স্তর বা স্তর এগুলো সবগুলো ওই লেয়ারের মধ্যেই কি থাকে, সাজানো থাকে। তো আমাদের সব সময় এই প্যানেলটার কি হবে, প্রয়োজন হবে। কোথায় পাবো আমরা এই প্যানেলটা? যত প্যানেলের প্রয়োজন সব প্যানেল থাকবে কোথায়? উইন্ডোতে। কোথায় থাকবে? উইন্ডো। আমরা উইন্ডোতে যাব। উইন্ডোতে আসার পর এখান থেকে একটু নিচের দিকে আসতে দেখেন লেয়ার্স নামক একটা অপশন প্যানেল আছে, দেখতেছেন? এটাতে ক্লিক করেন এবং এটার পাশে দেখেন একটা শর্টকাট আছে, সেটা কি F7। তার মানে কি বুঝলাম আমরা? এখানে না এসেও আমরা F7 ক্লিক করে লেয়ারটাকে নিয়ে আসতে পারি। বুঝছেন কি বুঝেন নাই? আচ্ছা, এবার যখন আমরা লেয়ারটাকে নিয়ে আসলাম, এই লেয়ারের মধ্যে কিছু জিনিস আমরা একটু বুঝি। এই লেয়ারের মধ্যে আমরা জানি যে আমাদের প্রত্যেকটা কাজ এখানে কি থাকবে। এখানে অলরেডি দেখেন একটা লেয়ার আছে, দেখতেছেন? ব্যাকগ্রাউন্ড লেয়ার। আমরা যে ইমেজটা ওপেন করছি সেটা এখানে দেখা যাচ্ছে, ব্যাকগ্রাউন্ড লেখা আছে এবং পাশে একটা লক আছে, তাই না? দেখি তো আমরা এই লকের মধ্যে ক্লিক করলে কি হয়। দেখেন লকে যখন আমরা ক্লিক করছি এটা কি হয়ে গেছে, আনলক হয়ে গেছে। তাহলে কোন লেয়ার যদি আপনি মনে করেন যে আমার এটা আনলক করার প্রয়োজন, তাহলে আপনি এই জায়গায় একটা ক্লিক করবেন, তাহলে এটা কি হয়ে গেছে, আনলক হয়ে গেছে। এখন এখন পাশে যে আইকনটা আছে চোখের মতো আইকন, এটার কাজ কি? এটার কাজ হচ্ছে কোন লেয়ারকে আপনি শো করাবেন অথবা হাইড করবেন। যেমন আমরা এই মুহূর্তে চাচ্ছি না যে এটা এই জায়গায় শো করুক, এটাকে আমরা কি করতে চাচ্ছি, হাইড করতে চাচ্ছি। তাহলে আপনি এই জায়গায় একটা ক্লিক করেন। করা যাচ্ছে? যাচ্ছে না। কেন যাচ্ছে না? ওইটা কি করা আছে, লক করা আছে। এটাকে আনলক করেন, এরপর এটাতে ক্লিক করেন। এটা কি হয়ে গেছে, হাইড হয়ে গেছে। হাইড হয়ে যাওয়ার পর আপনি বলবেন এখানে তো কিছু একটা দেখা যাচ্ছে। এটা হচ্ছে ট্রান্সপারেন্ট একটা আর্টবোর্ড, যে এই আর্টবোর্ডের মধ্যে আপনার কোনো কিছু নেই। বুঝতে পারছেন? কন্ট্রোল ডি। এই আর্টবোর্ডের মধ্যে কোনো কিছু নেই। আমরা যদি আবার এখানে ক্লিক করি তাহলে দেখবেন আপনার সামনে লেয়ারটা শো করতেছে। আর কি কি কাজ করা যায় এই লেয়ারের মধ্যে আমরা এখন কয়েকটা দেখতেছি। এই লেয়ারের মধ্যে এই আইকনটা আমরা ছোট বড় করতে পারি। যেমন আমাদের এখানে কি হচ্ছে, আইকনটা একটু বড় করে, আমার কাছে একটু বড় রাখলেই ভালো লাগে, তো আমি কি করি, একটু বড় করে রাখি। কিভাবে? এই যে আইকনটা বা থাম্বনেলটা, থাম্বনেলের উপর আপনি একটা রাইট বাটন ক্লিক করবেন, করার পর দেখেন নো থাম্বনেল অথবা স্মল থাম্বনেল অথবা মিডিয়াম কিংবা লার্জ থাম্বনেল। তো তাহলে এই থাম্বনেলটাকে আমরা ইচ্ছা করলে ছোট বড় কি করতে পারি, করে রাখতে পারি। বুঝছেন? তারপর এখানে এই যে নিচের দিকে বেশ কিছু অপশন আছে, এই অপশনগুলোর সাথে আমরা ইনশাআল্লাহ ধীরে ধীরে পরিচিতি লাভ করব। এখন আসি আমরা এখানে, আমরা যখন ইমেজটা ওপেন করছি, ইমেজটা ওপেন করার পর নিচের দিকে দেখেন একটা প্যানেলের মতো কিছু একটা দেখা যাচ্ছে, তাই না? বা একটা বার দেখতেছি। এটাকে কি বলে? এটাকে বলা হয় কনটেক্সচুয়াল টাস্কবার। এটাকে কি বলে? কনটেক্সচুয়াল টাস্কবার। তো নামটা মুখস্থ করার দরকার নাই। আপনারা যদি উইন্ডোতে যান, উইন্ডোতে গিয়ে একটু নিচের দিকে যদি আসেন, এখানে দেখেন কনটেক্সচুয়াল টাস্কবার নামক একটা অপশন আছে, দেখতেছেন? তাহলে যদি কারো শো না করে আপনি উইন্ডো থেকে কনটেক্সচুয়াল টাস্কবারে ক্লিক করবেন, তাহলে আপনার এটা শো করবে। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি এটা সম্পর্কে একটু ধারণা পাইছি। আপনি এইটুকু যে ওয়ার্ক স্পেসটাকে আপনার মতো করে সাজিয়েছেন, সাজানোর পর আপনি যখন ফটোশপ থেকে বের হবেন আবার আসবেন, দেখবেন আবার কোনো কারণে হয়তো ওয়ার্ক স্পেসটা কি হয়ে গেছে, এলোমেল হয়ে গেছে, কিংবা আবার আগের মতো হয়ে গেছে। একটা ঝামেলা না? আবার কি করতে হবে, সাজাইতে হবে। আমাদের এই ওয়ার্ক স্পেসটা যাতে করে সব সময় এইরকমই থাকে, বা এলোমেলো হয়ে গেলেও আমরা যাতে করে আবার এই অবস্থায় ফিরে নিয়ে আসতে পারি, আমরা এই ওয়ার্ক স্পেসটাকে সেভ করে রাখবো। কি করব? সেভ করব। কিভাবে? দেখেন এই অপশন বারের একদম কর্নারের মধ্যে রেডিওর মতো একটা আইকন দেখা যাচ্ছে, তাই না? এই আইকনে যদি ক্লিক করেন, নিচের দিকে নিউ ওয়ার্ক স্পেস একটা অপশন দেখতেছেন? এখানে ক্লিক করেন, করে এবার আপনি আপনার নাম দিয়ে দেন। যেমন আমরা এখানে লিখে দিচ্ছি জিডি লিখে দিলাম এবং সেভ করলাম। তাহলে এই মুহূর্তে আমাদের এই ওয়ার্ক স্পেসটা এখানে সেভ হয়ে গেছে। কোনো কারণে ধরেন আপনার ওয়ার্ক স্পেস এলোমেলো হয়ে গেছে, একদম ফটোশপ থেকে বের হয়ে গেছেন, এলোমেলো হয়ে গেছে, আপনি কি করবেন, ওই আপনি যে নামে সেভ করে রাখছেন সেই নামে ক্লিক করবেন, অথবা উইন্ডো থেকেও ওয়ার্ক স্পেসে গিয়ে আপনার
ওই নামটা, যে নাম দিয়ে আপনি সেভ করছেন সেই নামটা আপনি পাবেন। সেই নামে ক্লিক করলে আপনার ঠিক ওয়ার্ক স্পেসটা আগের মতো হয়ে যাবে। বিষয়টা বুঝছেন? আচ্ছা, তাহলে আমাদের মোটামুটি এইটুকু কাজ শেষ। আমরা কোনো কাজ করি নাই, কোনো কাজ করার আগে কাজটা সেভ করতে হয় কিভাবে সেটা একটু দেখি। যদিও আপনারা ইতিমধ্যে এই বিষয়টা মোটামুটি জানেন, যেহেতু আপনারা ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্টে কাজ করে আসছেন, একদম মোটামুটি এই কাজগুলো সিমিলার, একটা সাথে আরেকটা। ফটোশপ, ইলাস্ট্রেটর, ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট সিমিলার, কিছুটা পার্থক্য আছে। আমরা ধরুন উদাহরণস্বরূপ এই কাজটায় আমরা সেভ করব, এই কাজটাকে আমরা সেভ করব। কিভাবে সেভ করব? সেভ করার জন্য সাধারণত ধরুন ওয়ার্ডে কাজ করতেছেন, ওয়ার্ডের কাজটাকে আপনি সেভ করার জন্য কোন একটা কাজ শুরু করছেন, কাজটাকে সেভ করার জন্য আমরা কি করি? কন্ট্রোল এস। কন্ট্রোল এস দিলে আপনাকে প্রথমে কি জিজ্ঞেস করে যে আপনি কোথায় সেভ করতে চাচ্ছেন, ওই জায়গাটা সিলেক্ট করেন, তারপর আপনি কি করতে পারবেন? সেভ করতে পারবেন। বিষয়টা এরকম না? তার মানে আপনার এই যে ওয়ার্ডে আপনি কাজটা শুরু করছেন, কাজটা আগে থেকে কোথাও সেভ করা ছিল না, এই জন্য আপনাকে জিজ্ঞেস করতেছে আপনি কোথায় সেভ করতে চাচ্ছেন। আপনি যখন কন্ট্রোল এস দিয়ে একবার নির্দিষ্ট একটা লোকেশনে সেভ করবেন, ধরুন ডাউনলোডসে আপনি আপনার এই ফাইলটাকে সেভ করলেন, সেভ করার পর আপনি আরো কোনো কিছু যদি এখানে লিখেন, লিখার পর যদি কন্ট্রোল এস দেন, এবার কি আপনাকে আর কোনো কিছু জিজ্ঞেস করে? করে না। কেন করে না? কারণ আমার ফাইলটা অলরেডি সেভ করা আছে, এখন শুধু আমার ফাইলটা আপডেট হবে, ওই সেভ করা জায়গায় একটা আপডেট হয়ে যাবে। বিষয়টা এমন না? ঠিক একইভাবে যখন আমরা ফটোশপে কাজ করতেছি, কাজটা করার সময় আমরা যখন কন্ট্রোল এস দিব, আমাদের এই ফাইলটা কোথাও কি সেভ করা আছে? নেই। এজন্য আমাকে প্রথমে কি করবে? জিজ্ঞেস করবে যে আমি কোথায় কি করতে চাচ্ছি? সেভ করতে চাচ্ছি। তো আমি দেখাবো যে আমি কোন লোকেশনে সেভ করতে চাচ্ছি। ধরুন ক্লাস এতে যাই, গ্রাফিক ডিজাইন, এখান থেকে নিউ ফোল্ডার দিয়ে আপনি আপনার মতো করে এখন থেকে মাথায় রাখবেন, প্রত্যেকটা ক্লাস পৃথক পৃথক ফোল্ডার দিয়ে আপনি রিনেম করে সুন্দর করে রাখবেন, ফাইল সাজিয়ে রাখার চেষ্টা করবেন। এখন থেকে যদি অভ্যাস হয় আপনারা পরবর্তীতে এটা ভালো ফলাফল পাবেন ইনশাল্লাহ। তো আমরা এখানে হচ্ছে ক্লাস দিয়ে একটা ফোল্ডার করলাম, এরপর এখানে দেখেন ফাইল নেম, তার মানে আমরা ইচ্ছা করলে এখানে ফাইলের কি করতে পারি? নামকরণ করতে পারি। আর কোনো কিছু পরিবর্তনের দরকার নেই, এখান থেকে সেভে ক্লিক করব, ফাইল নেম, এরপর সেভ। ওকে, তাহলে আমাদের এই ফাইলটা কি হয়ে গেছে? সেভ হয়ে গেছে। আপনি দেখেন কোথায় আছে, এগুলো ইজেট করি। এই যে দেখেন ফাইলটা সেভ হয়েছে কি হয় নাই? হয়েছে। আমরা একটু আগে ওয়ার্ডের যে ফাইলটা সেভ করছি সেটার শেষে এক্সটেনশন কি ছিল? ডক্স। আর এখন যে ফটোশপের কাজটা করছি এটার এক্সটেনশন কি দেখেন তো? পিএসডি। তাহলে আমরা কি বুঝলাম? ফটোশপের যে র ফাইল হয়, ওয়ার্ডের যে র ফাইল, সেটার এক্সটেনশন কি? ডক্স। আর ফটোশপের যে র ফাইল সেটার এক্সটেনশন কি হয়? পিএসডি। আমরা সাধারণত এই পিএসডি ফাইলটা মোবাইলে কিংবা যে কোনো জায়গায় ওপেন করতে পারবো, কিংবা আমাদের পিসিতে কোনো সফটওয়্যার নেই, ফটোশপ কিংবা এই জাতীয় সফটওয়্যার নেই, আমরা পিএসডি ফাইলটা ওপেন করতে পারবো? পারবো না। যদি আমাদের এই ফটোশপের ফাইলটা সব জায়গার জন্য অ্যাভেলেবেল করতে হয়, তাহলে আমাদের এই পিএসডি ফরম্যাট থেকে বের হয়ে কোন ফরম্যাটে সেভ করতে হবে? জেপিজি, পিএনজি, ওই ফরম্যাটগুলোতে আমাদের কি করতে হবে? সেভ করতে হবে, তাই না? আচ্ছা, আমরা কোনো কাজ করার আগেই সেভের কাজে চলে গেছি, বুঝতে পারছেন? তো এটা আপনাদের পরবর্তী কাজকে ইজি করবে। দেখেন, আমরা ধরেন এই কাজটা আমরা জেপিজি কিংবা পিএনজি আকারে সেভ করতে চাচ্ছি, কিভাবে করব? সেভ করার জন্য আপনি আসবেন ফাইলে। কোথায় আসবেন? ফাইল। আমরা যে কন্ট্রোল এস দিয়ে সেভ করছি সেটাও এখানে আছে। কোথায়? এই দেখেন সেভ। আমরা যেহেতু এখন কোনো কিছু এখানে পরিবর্তন করি নাই, ফাইল দেখেন কন্ট্রোল এস এই অপশনটা দিলে কি হয়? সেভ হয়। সেভ হয়, এটা কোন ফরম্যাট সেভ হয়? র ফরম্যাট সেভ হয়। আপনি এখন সেভ করতে চাচ্ছেন কি? জেপিজি, পিএনজি। সেটার জন্য কি করবেন? একটু নিচের দিকে আসবেন, দেখেন এক্সপোর্ট একটা অপশন আছে, দেখতেছেন? এক্সপোর্ট। এক্সপোর্ট থেকে নিচের দিকে আসতে দেখবেন এক্সপোর্ট অ্যাজ একটা অপশন আছে, দেখতেছেন? এক্সপোর্ট অ্যাজ এ ক্লিক করবেন। করার পর
এখানে দেখেন ফরম্যাট আছে, আপনি কি পিএনজি ফরম্যাটে সেভ করবেন নাকি জেপিজি ফরম্যাটে সেভ করবেন? এখন আপনারা বলবেন পিএনজি ফরম্যাট কেন করব, জেপিজি ফরম্যাট কেন করব? তো এটার জন্য জেপিজি ফরম্যাট কেন আর পিএনজি ফরম্যাট কেন আমরা একটু পরে ক্লাসে আর একটু সামনে গেলে তখন আমি বলে দিব। তবে এখন এইটুকু বলি, পিএনজি ফরম্যাটটা জেপিজি ফরম্যাট থেকেও আপডেট ফরম্যাট। পিএনজি ফরম্যাট আপনার ইমেজকে অনেক ক্লিয়ার রাখবে, যেটা জেপিজি ফরম্যাটে করতে পারে না। তো জেপিজি ফরম্যাট থেকেও ভালো কোয়ালিটি থাকে কোন ফরম্যাটে? পিএনজি ফরম্যাটে। পিএনজি ফরম্যাটের আরো কিছু সুবিধা আছে, সেটা আমরা একটু পরে দেখতেছি। তো আমরা এখন যেটাই করি, জেপিজি হোক কিংবা পিএনজি হোক, যে কোনো একটা সিলেক্ট করব, করে এক্সপোর্টে ক্লিক করব। করার পর আমাকে জিজ্ঞেস করতেছে আমি কোথায় সেভ করতে চাচ্ছি। তো আমি আমার লোকেশন দেখাই দিচ্ছি যে কোথায় সেভ করতে চাচ্ছি, দেখিয়ে এক্সপোর্ট সেভ করলাম। গিয়ে এখন দেখে আমার ফাইলটা সেভ হয়েছে কিনা, হয়েছে কি হয় নাই? হয়েছে। তাহলে আমরা যদি মনে করি কি সেভ করব, পিএইচডি সেভ করব, তাহলে ফাইল থেকে সরাসরি সেভ দিয়ে কি করব, সেভ করব। আমার এখন আর নতুন করে জিজ্ঞেস করবে না, কারণ আমার ইতিমধ্যে কি করা আছে, এই ফাইলটা পিএইচডি কি করা আছে, সেভ করা আছে। হ্যাঁ, আমি যদি জেপিজি করতে চাই কোথায় যাব, এক্সপোর্টে যাব, তারপর এক্সপোর্টে যাব, এক্সপোর্টে গিয়ে তারপর এখান থেকে পিএনজি অথবা জেপিজি সিলেক্ট করব, এক্সপোর্ট করব। যাক, এটুকু আমরা মোটামুটি বুঝছি সেভ করার বিষয়টা। এবার আমরা কাজে যাই। ধরুন আমরা যখনই এই ফাইলটাকে ওপেন করছি তখন থেকে আপনারা খেয়াল করছেন আমাদের সামনে এই বারটা, কন্টেক্সচুয়াল টাস্ক বারটা শো করতেছিল, তাই না? এই বারের মধ্যে একটা অপশন আছে, দেখেন সিলেক্ট সাবজেক্ট, দেখা যাচ্ছে? দেখি আমরা এখানে সিলেক্ট সাবজেক্টে ক্লিক করে কি হয়। একটু সময় নিয়ে আপনার এই সাবজেক্টটাকে কি করা হয়েছে, সিলেক্ট করা হয়েছে। শো লেয়ার বাউন্ডস অর হোভার। একটু সময় নিয়ে আপনার এখানে যে সাবজেক্টটা ছিল সেটাকে কি করছে, সিলেক্ট করছে। আচ্ছা বলেন তো, এই সাবজেক্টটাকে আমরা নিজেরা সিলেক্ট করছি নাকি অটোমেটিক সিলেক্ট হয়েছে? অটোমেটিক সিলেক্ট হয়েছে। তাহলে আমরা কি বুঝলাম যে এখানে যে সিলেক্ট সাবজেক্টের অপশনটা আছে, আচ্ছা এই বারটা আপনাদেরকে একটু ডিস্টার্ব করবে, একবার এদিকে যাবে একবার এদিকে যাবে। আপনি এই বারটা যাতে আপনাকে ডিস্টার্ব না করতে পারে, আপনি এই বারটাকে কন্ট্রোল করবেন কিভাবে, যে কোনো এক জায়গায় বসাবেন এবং সেই জায়গায় যাতে সে বসে থাকে। এখানে থ্রি ডটে ক্লিক করবেন, করে ফিন বার পজিশন দেখতেছেন, এখানে ক্লিক করবেন। তাহলে এই বারটার এদিক সেদিক নড়াচড়া করবেন, আপনি যত এদিক সেদিক যান বারটা ঠিক থাকবে। তার মানে এই না যে আপনি নাড়তে পারবেন না, আপনি নাড়াচাড়া করতে পারবেন, কিন্তু সে নিজে নিজে কি করবে না, আর নড়াচড়া করবে না। বুঝতে পারছেন? আচ্ছা, তো এখন এখানে যে সিলেক্ট সাবজেক্টটা আছে সেটা দ্বারা আমরা কি বুঝলাম, সেটা হচ্ছে অটোমেটিক একটা সিস্টেম যার মাধ্যমে আমরা সাবজেক্টকে কি করতে পারি, সিলেক্ট করতে পারি। দেখেন খুব সুন্দর করে সাবজেক্টকে সে সিলেক্ট করতেছে। সাবজেক্ট সিলেক্ট করলো, কি হলো আমাদের এটা, এটা আবার এদিকে চলে আসছে কেন, ফিন বার পজিশন। হ্যাঁ, সাবজেক্টে সিলেক্ট হয়েছে। সাবজেক্ট সিলেক্ট হওয়ার পর আমরা কি করতে পারি এটাকে দিয়ে, ধরেন আপনার ইচ্ছা হচ্ছে এই যে সাবজেক্টটা এটাকে রেখে এর যে ব্যাকগ্রাউন্ডটা আছে এটাকে রিমুভ করবেন। এটাকে কি করবেন, আপনি রিমুভ করবেন। তো রিমুভ কিভাবে করবেন, এই যে কন্টেক্সচুয়াল টাস্ক বার, এটার মধ্যে এতক্ষণ সিলেক্ট সাবজেক্ট ছিল কিন্তু এখন এটা আছে নেই, কারণ আমরা এখন সিলেক্ট সাবজেক্টের কাজ করছি, পরবর্তী কাজ করব। এখানে পতাকার মতো একটা আইকন দেখতেছেন, দেখা যাচ্ছে? এটাকে বলা হয় মাস্ক। এটাকে কি বলে, মাস্ক। ঠিক এই আইকনটা লেয়ার প্যানেলের মধ্যেও আপনি নিচের দিকে দেখবেন, দেখা যাচ্ছে? তাহলে এই আইকনটা এখানেও আছে, এখানেও আছে। আমরা যদি এই আইকনে একটা ক্লিক করি, দেখেন তো কি হয়েছে, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। অর্থাৎ আপনার সাবজেক্টটাকে রেখে পিছনের যে অংশটা সেটাকে রিমুভ করছে। বিষয়টা বুঝছেন কি বুঝেন নাই? আমরা যখন কোনো একটা কাজ করব, কাজ করার পর যদি আমাদের মনে হয় যে আমরা আবার পিছনের দিকে যাব বা আমাদের কাজটা ঠিক হয়নি, তাহলে আমরা কি প্রেস করি, কন্ট্রোল জেড। আর যদি মনে করি যে না আমাদের কাজটা ঠিকই ছিল, যেভাবে ছিলাম সেভাবে, অর্থাৎ আবার রিডু করব, কিভাবে করব, কন্ট্রোল ওয়াই। ওটা হচ্ছে ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্টের জন্য। ফটোশপের জন্য কন্ট্রোল শিফট জেড। বুঝতে পারছেন? কন্ট্রোল শিফট জেড। তাহলে কন্ট্রোল জেড দিয়ে হচ্ছে আনডু, আর কন্ট্রোল শিফট জেড হচ্ছে
রিডু। বুঝতে পারছেন? মানে আপনি কাজটা করলেন, করার পর যদি মনে করেন যে আপনি অর্থাৎ সামনে পিছনে যাবেন কিভাবে, মাথায় রাখেন কন্ট্রোল জেড এবং কন্ট্রোল শিফট জেড। বুঝতে পারছেন? আচ্ছা, আরো দুই একটা শর্টকাট, যেমন আমি এখানে জুম করতেছি কোন একটা ফাইল, জুম করতেছি, জুম ইন করতেছি, জুম আউট করতেছি, কিভাবে করতেছি? অল্টার প্রেস করে এই যে মাউসটাকে আমি কি এখানে এই হুইলটাকে আমি ঘোরাচ্ছি, তাহলে জুম ইন জুম আউট হচ্ছে। আরেকটা বিষয়, আমার এই যে ওয়ার্ক স্পেস, এই আর্টবোর্ডটা ধরেন আমি নাড়াচাড়া করব, একটু এদিকে ডানে বামে নিয়ে আসবো, তাহলে হচ্ছে স্পেস বারে ক্লিক করবেন। কোথায়? স্পেস বার। তাহলে আমার আর্টবোর্ডটাকে কি করতে পারবো? নাড়াচাড়া করতে পারবো। আপনারা এখন প্রথম দিকে কাজ করতে গেলে দেখবেন ডানে বামে উপরে নিচে এক একবার এক এক দিকে চলে যাচ্ছে, এলোমেলো হবে। আপনি চাচ্ছেন যে যে দিকে চলে যাবে যাক, এটা আবার যাতে আমার সামনে একদম পুরোটা একসাথে চলে আসুক, এত জুম ইন জুম আউট করে পারবো না, পুরোটা এমনিতেই আমার সামনে চলে আসুক, তাহলে কন্ট্রোল জিরো, কন্ট্রোল জিরো। তাহলে যেদিকে চলে গেছে কন্ট্রোল জিরো দেওয়ার সাথে সাথে আমার সামনে আবার চলে আসছে। বিষয়টা বুঝছেন? দেখেন আপনি এখন কি করছেন, শুধু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করছেন। রিমুভের জন্য আমাদের কোনো কষ্ট করতে হয়নি। সিলেক্ট সাবজেক্টে ক্লিক করছি, সাবজেক্ট সিলেক্ট হয়েছে। সাবজেক্ট সিলেক্ট হওয়ার পর আমরা কি করছি, এখান থেকে অথবা লেয়ার মাস্ক থেকে মাস্কে ক্লিক করছি। ঠিক আছে? আপনি যখনই ব্যাকগ্রাউন্ড রিমুভ করছেন সাথে সাথে দেখেন এই জায়গায় একটা সাদা কালো অংশ তৈরি হয়েছে, দেখা যাচ্ছে? এই অংশটা কি করে, এই অংশটার কাজ কি, এটা আমরা ইনশাল্লাহ পরে দেখতেছি। আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ অংশটা হচ্ছে এটা। এটা যদি আমরা আলহামদুলিল্লাহ বুঝে যাই, আমাদের অনেক কাজ সহজ হয়ে যাবে। তো আমরা এটা ইনশাল্লাহ এখন না, আরো পরে বুঝবো। তবে এখন জেনে রাখি, এটা আমরা যখনই ব্যাকগ্রাউন্ড রিমুভ করতেছি তখন আমার এখানে আমার যে লেয়ারটা ছিল ওই লেয়ারের আরেকটা অংশ তৈরি হচ্ছে, সাদা কালো একটা অংশ, তাই না? আচ্ছা, এখন ধরেন আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করা পারতেছেন। রিমুভ করার পর এবার আপনার ইচ্ছা যে ব্যাকগ্রাউন্ড তো রিমুভ করলাম, এবার আমি পিছনের যে জায়গাটা আছে এটাতে একটা কালার করব, কিংবা আমি ঠিক এইভাবে আমার ইমেজটাকে সেভ করব। ঠিক এখন যে অবস্থা আছে, ব্যাকগ্রাউন্ড আছে কি নেই? নেই। ঠিক এই অবস্থায় আমি আমার ইমেজটাকে কি করতে চাচ্ছি? সেভ করতে চাচ্ছি ব্যাকগ্রাউন্ড ছাড়া। ফাইলে আসবো, এমনিতে এটাকে তো আমাদের র ফাইলের কাজ কি, এই মুহূর্তে আমাদের র ফাইল সেভ করার খুব একটা প্রয়োজন নেই। কেন? ফটোশপের যে র ফাইল, স্তর বাই স্তর যে ফাইলগুলো থাকবে এগুলো বেশ ভারী হবে। র ফাইলগুলো একটু কি হয়? ভারী হয়। আমাদের এখন প্রথম দিকের যে অ্যাসাইনমেন্টগুলা, এগুলো আমরা অ্যাসাইনমেন্ট কমপ্লিট করার পর এই ফাইলগুলো আমাদের আগে পরে আর কোনো কি হবে না, প্রয়োজন হবে না। কিন্তু যখন আমরা পরবর্তীতে থাম্বনেলের কাজ করব, পোস্টারের কাজ করব, তখন কিন্তু আমাদের ওই ফাইলগুলো কি হবে, পরবর্তী এডিটের প্রয়োজন হবে। কিন্তু এখন প্রথম দিকের কাজগুলা খুব একটা এডিটের, মানে আমরা কাজ শেষ করার পর আবার পিছনে গিয়ে এই ফাইলগুলো এডিট করা আমাদের প্রয়োজন হবে না। এই জন্য আমাদের এই মুহূর্তে র ফাইলগুলো সেভ করার প্রয়োজন না। আমরা এই মুহূর্তে সেভ করব কি? জেপিজি, পিএনজি, যেগুলো আমরা ক্লাসরুমে কি করব? সাবমিট করব। বুঝতে পারছেন? অর্থাৎ আমাদের এখন ফাইল হবে কি? জেপিজি, পিএনজি। বুঝতে পারছেন? আচ্ছা, এখন আসেন আমরা ফাইলটা সেভ করব। ফাইল কোথায় যাব? এক্সপোর্ট, তারপর এক্সপোর্ট এস। একটু আগে আমি বলছিলাম জেপিজি, পিএনজি কিভাবে সেভ করবেন। ধরেন আমরা জেপিজি সেভ করব। দেখেন জেপিজি দেওয়ার সাথে সাথে ব্যাকগ্রাউন্ডে একটা কালার চলে আসছে কি আসে নাই? আসছে। আমি যদি বলিও যে এই জায়গায় ব্যাকগ্রাউন্ড ছাড়া সেভ করো, জেপিজি ব্যাকগ্রাউন্ড ছাড়া কি করবে না। আমি বললাম যে ভাই আমার এখানে ব্যাকগ্রাউন্ড নেই, ব্যাকগ্রাউন্ড ছাড়াই যেভাবে আছে সেভাবে, কিন্তু জেপিজি ফরম্যাট সেটা করবে না। সে কি করবে? যদি কোনো ট্রান্সপারেন্ট জায়গা দেখে সে নিজের থেকে ওই জায়গায় সাদা কালার দিয়ে সেটাকে ফিল আপ করে দিবে। বুঝতে পারছেন? তাহলে যদি আপনার ট্রান্সপারেন্ট কোন একটা ইমেজ সেভ করতে হয় কি করবেন? পিএনজি সিলেক্ট করবেন। তাহলে পিএনজি ফরম্যাটে আপনাকে ওই ট্রান্সপারেন্ট ইমেজকে সেভ করার সুযোগ দিবে। এক্সপোর্ট করেন। এবার আমরা এখান থেকে যেহেতু একই নামে আমাদের এখানে ফাইল আছে, আমরা এখানে আরেকটা রিনেম করে সেভ করতেছি। যদি একই নাম হয় তাহলে আমার এই ফাইলটা কি হবে? আগেরটা চলে যাবে। এই জন্য আমি রিনেম করে নিলাম, এক্সপোর্ট করলাম। এবার আমি যদি ফাইলে যাই, দেখেন আমার এখানে 02 দিয়ে একটা ফাইল আসছে, ফটোস অলওয়েজ। এই ফাইলটার কোনো কি নেই? ব্যাকগ্রাউন্ড নেই। তাহলে পিএনজি ফরম্যাট কখন সেভ করব? যদি মনে করি যে আমরা কোনো একটা ফাইল
ট্রান্সপারেন্ট সেভ করতে চাচ্ছি তখন আমরা পিএনজি ফরম্যাটে সেভ করব, অন্যথায় সব ফাইল আমরা কোন ফরম্যাটে সেভ করব, জেপিজি ফরম্যাটে সেভ করব। ক্লাসেও সাবমিট করব কোন ফরম্যাট, জেপিজি ফরম্যাট। হ্যাঁ, যদি আপনি মনে করেন পিএনজি ট্রান্সপারেন্ট দিবেন তাহলে আপনি কি সেভ করবেন, পিএনজি ইমেজ সেভ করবেন। আচ্ছা, এবার আসি, আপনি ফাইল সেভ করা বুঝছেন, ট্রান্সপারেন্ট কিভাবে সেভ করবেন এটা বুঝছেন। এখন আপনি চাচ্ছেন যে এই ব্যাকগ্রাউন্ডে একটা কালার করবেন, কি করতে চাচ্ছেন, কালার করতে চাচ্ছেন। এই লেয়ারের নিচের দিকে আসলে আপনি অনেকগুলো অপশন পাবেন, একদম মধ্যখানে একটা গোলাকার অপশন পাবেন, দেখতেছেন, এটাকে বলা হয় অ্যাডজাস্টমেন্ট লেয়ার। এটাকে কি বলে, অ্যাডজাস্টমেন্ট লেয়ার। তো অ্যাডজাস্টমেন্ট লেয়ারে আসলাম, অ্যাডজাস্টমেন্ট লেয়ারে আসার পর অ্যাডজাস্টমেন্ট শব্দের অর্থ কি, অ্যাডজাস্টমেন্ট সমন্বয় করা নাকি, অর্থাৎ আগ পিস করে একটু কম বেশি করে কি করা, সমন্বয় করা। তো এই অ্যাডজাস্টমেন্ট লেয়ারের মধ্যে যে অপশনগুলো আছে এই অপশনগুলোর কাজই হচ্ছে আপনার যে অনেকগুলো লেয়ার থাকবে এই লেয়ারগুলোর মাঝে বিভিন্ন ইফেক্টের মাধ্যমে সমন্বয় করা, বুঝতে পারছেন? তো এখন আমরা অ্যাডজাস্টমেন্ট লেয়ারে আসলাম, আসার পর এখানে নিচের দিক থেকে দেখবেন প্যাটার্ন, গ্রেডিয়েন্ট, সলিড কালার, একটা অপশন দেখা যাচ্ছে কি, সলিড কালার, দেখতেছেন? আমরা সলিড কালারে ক্লিক করলাম। কালার নেয়ার জন্য একটা কালারের, আপনারা ওয়ার্ডের মধ্যে বেশ কাজ করছেন, কালার নিয়েও আশা করে কাজ করছেন, তাই না? আচ্ছা, তো আপনারা এখান থেকে যে কোনো একটা কালার চুজ করেন, যে কোনো কালার। এখানে এই পাশে হচ্ছে মৌলিক কালারগুলো আছে, আর এই পাশে হচ্ছে এই মৌলিক কালারের আরো যে ভার্সনগুলো আছে এগুলো এই পাশ থেকে আপনি সিলেক্ট করতে পারেন। যে কোনো একটা কালার নেন, তো আমরা এই কালারটা নিলাম, হোয়াইট টাইপের একটা কালার নিই, নেওয়ার পর ওকে করলাম। এখন কি হয়েছে, আমাদের পানির যে বোতলটা ছিল ওটা দেখা যাচ্ছে, কেন দেখা যাচ্ছে না বলেন তো? ওই জিনিসটা একদম সিম্পল। ধরেন আপনার এটা হচ্ছে উপরের একটা ফেজ, এটা হচ্ছে নিচের ফেজ। এখন আপনি কি করলেন, উপরের একটা ফেজ দিয়ে নিচের ফেজটাকে ঢেকে দিয়েছেন, তাহলে নিচেরটাকে আর দেখা যাচ্ছে, যাচ্ছে না। কিন্তু নিচেরটাকে যদি আপনি কোথায় নিয়ে আসেন, উপরে নিয়ে আসেন, তাহলে এটাও দেখা যাবে, এটার পিছনে যে জায়গা জুড়ে এটা আছে এটাও কি দেখা যাবে, বিষয়টা বুঝছেন? তাহলে কি করতে হবে, আমাদের এই নিচের লেয়ারটাকে উপরে নিয়ে যেতে হবে, তাই না? কিভাবে নিব, এই দেখেন লেয়ারটাকে সিলেক্ট করেন, করে দেখেন হাত দেখা যাচ্ছে, আমরা লেফট বাটন দিয়ে ধরে উপরে নিয়ে গেলাম। এখন এটা দেখা যাচ্ছে কি যাচ্ছে না, যাচ্ছে। আপনি মনে করলেন কালার তো দিলাম কিন্তু কালার তো ভালো লাগতেছে না, তাহলে কালার একটু পরিবর্তন করবেন। তাহলে কালারের মধ্যে নিচের যে লেয়ারটা, আমাদের কালার কোন লেয়ারে আছে বলেন তো, নিচের লেয়ারে, নিচের লেয়ারে ডাবল ক্লিক করেন, কালার চেঞ্জ করা যাচ্ছে কি যাচ্ছে না, আপনি এখান থেকে কালার চেঞ্জ করেন, যাচ্ছে, যাচ্ছে, ওকে করেন। এরপর আপনার মনে হলো যে ধরেন আমরা এটাকে একটু ধরেন এই যে পানির বোতলটা এটাকে একটু ছোট বড় করব, এটাকে একটু ডানে নিব বামে নিব, কিভাবে নিব? আমরা এখানে প্রথম এই জায়গা থেকে এখনো কোনো টুল দেখি নাই, দেখছি, দেখি নাই। সবার প্রথম যে টুলটা আছে এটাকে বলা হয় মুভ টুল। এটাকে কি বলে, মুভ টুল। এটার উপরে গেলে দেখবেন দেখা যাচ্ছে এটা কি, মুভ টুল। মুভ অর্থ নাড়াচাড়া করা। এখানে আমাদের মুভ টুলের কাজ কি, যে কোনো লেয়ারকে ধরে নাড়াচাড়া করানো কিংবা যে কোনো আপনার অবজেক্টকে ধরে নাড়াচাড়া করানো, এগুলো সবগুলো কে করে, মুভ টুল করে। কে করে ভাই, মুভ টুল। যেমন দেখেন আমরা এই মুহূর্তে কোন টুলে আছি, মুভ টুলে আছি। আমরা এই পানির বোতলের উপরে আসছি, এসে নাড়াচাড়া করতেছি, করা যাচ্ছে কি যাচ্ছে না, যাচ্ছে, যাচ্ছে। এখন এভাবে তো করা যাচ্ছে। এবার আমার মনে হলো যে এটাকে একটু ছোট বড় করি, কিভাবে ছোট বড় করব, কন্ট্রোল টি, কি প্রেস করতেছি, কন্ট্রোল টি। কন্ট্রোল টির কাজ কি, এটার নাম হচ্ছে ট্রান্সফর্ম টুল। কন্ট্রোল টি দিয়ে আমরা কোন টুলে চলে যাই, আমরা ট্রান্সফর্ম টুলে। কোন টুলে, ট্রান্সফর্ম টুল, কন্ট্রোল টি। কন্ট্রোল টি দেওয়ার সাথে সাথে দেখেন আপনার যে লেয়ার, যে লেয়ারের উপর আপনি ছিলেন ওই লেয়ারের উপর একটা বাউন্ডিং, এটাকে বলা হয় বাউন্ডিং বক্স। এটাকে কি বলে, বাউন্ডিং বক্স। একটা বক্স আসছে, তাই না? এই বক্সের সাহায্যে আপনি আপনার ইমেজটাকে কি করতে পারতেছেন, ছোট বড় করতে পারতেছেন। তারপর আপনি ইচ্ছে করলে এটাকে কিও করতে পারতেছেন, রোটেটও করতে পারতেছেন। বিষয়টা বুঝছেন কি বুঝেন নাই? ধরেন আপনি আপনার ইমেজটাকে এখানে বসান, কিংবা হচ্ছে আপনি এই ইমেজটাকে একটু বড় করে এখানে বসান, তাহলে আমরা ইমেজকে কিভাবে ছোট বড় করব এটা বুঝে গেছি। আচ্ছা ঠিক আছে, এবার
ঠিক এই অবস্থায় যদি আমরা ফাইল সেভ করতে হয় কিভাবে করব, ফাইল এক্সপোর্ট, এক্সপোর্ট এস, এরপর হচ্ছে আমরা এখান থেকে নিচের দিকে, আমরা যেহেতু খুব জুম করছি এখানে নিচের দিকে শো করতেছে না, এই জায়গায় আমরা পিএনজি অথবা জেপিজি, তো আমরা যেহেতু এখন ট্রান্সপারেন্ট সেভ করতেছি না এই জন্য জেপিজি ফরম্যাট দিয়ে এক্সপোর্ট করব। এক্সপোর্ট, এই যে আমাদের এখানে ফাইলটা সেভ হয়ে গেছে, তাই না? দেখেন ফাইলটা সেভ হয়ে গেছে। এরপর আপনারা ক্রোমের মধ্যে দেখে থাকবেন যে আপনি একটা ট্যাবে কাজ করতেছেন, আপনি ইচ্ছে করলে পাশে আরেকটা ট্যাব নিতে পারেন, নেওয়া যাচ্ছে, ওই ট্যাবে গিয়ে আরেকটা কাজ করতে পারেন, আবার পাশে আরেকটা ট্যাব নিতে পারেন। এভাবে একাধিক ট্যাব ক্রোমের মধ্যে নেওয়া যায় কি যায় না? যায়। ফটোশপের মধ্যে কিংবা ইলাস্ট্রেটরের মধ্যে আমরা যদি একটা কাজ করি, এক জায়গায় একটা কাজ করি, আমার মনে হলো এই কাজটা এখানে করি, পাশে আরেকটা কাজ আমাদের করতে হবে, তাহলে আমরা একাধিক ট্যাব কিভাবে নিব? এই মুহূর্তে আমরা যেখান থেকে কাজ শুরু করছিলাম এখানে দেখেন, ওই জায়গায় যাওয়ার জন্য আমরা যদি হোম বাটনে ক্লিক করি আমরা এই জায়গায় চলে আসবো, আমরা এই জায়গা থেকে তো কাজ শুরু করছি, তাই না? তো এখানে আমাদের রিসেন্ট কাজগুলো শো করবে। নিউ ফাইলে ক্লিক করব নাকি ওপেনে ক্লিক করব? এখন নতুন কোনো ফাইল ওপেন করার জন্য, নতুন ফাইল না, মানে একটা ইমেজ ওপেন করার জন্য ওপেন ফাইল। এই যে নিউ ফাইল এবং ওপেন, এই দুইটা আমরা এই জায়গায় না এসেও আমরা এখান থেকেও দেখতে পারি। কিভাবে? আমরা যদি ফাইলে যান, কোথায়? ফাইল, এখানে দেখেন নিউ এবং ওপেন এই দুটো অপশন আছে, দেখতেছেন? ওপেনে ক্লিক করলাম, করে ফাইলস, এখান থেকে ধরেন আপনি এটা সিলেক্ট করলেন, ইমেজ আসছে কি আসে নাই? আসছে। আপনার এদিকে একটা ট্যাব আছে, আবার এদিকে একটা ট্যাব আছে। আপনি যদি মনে করেন আরেকটা ট্যাব ওপেন করবেন, তাহলে এখান থেকে আরেকটা ট্যাব আপনি সিলেক্ট করেন, ধরুন আরেকটা ট্যাব ওপেন হয়েছে, হয়েছে কি হয় নাই? বুঝতে পারছেন? এবার আমাদের যে একাধিক ট্যাব ওপেন হয়েছে, আমরা একাধিক ট্যাবে গিয়ে গিয়ে আমরা কাজ করতে পারি। এখন এই ট্যাবের মধ্যে আমরা ধরেন প্রথম ট্যাবের মধ্যে আমরা কাজ করছি হচ্ছে কিভাবে? সিলেক্ট সাবজেক্টের মাধ্যমে সিলেক্ট সাবজেক্ট করছি, অটোমেটিক আমাদের সাবজেক্টটা কি হয়ে গেছে? সিলেক্ট হয়ে গেছে, তাই না? দেখি এখানে হয় কিনা। সময় গেছে। সিলেক্ট সাবজেক্ট করার পর এবার যদি আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করি তাহলে আমরা কোথায় ক্লিক করব? মাস্কে ক্লিক করব, এটাকে বলা হয় মাস্ক। মাস্কে ক্লিক করলাম, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। এখন আমরা এখানে হচ্ছে কালার করব, সলিড কালার দিয়ে কালার করা আমরা ইতিমধ্যে শিখে গেছি। কালার আমরা করতে পারি, যে কোনো একটা কালার আমরা ব্যাকগ্রাউন্ডে করতে পারি, এটা ইতিমধ্যে আমরা পারি। এখন আমি যদি বলি আপনাকে যে এবার আমরা কালার করব না, এবার আমরা অন্য একটা ইমেজ এখানে বসাবো, ব্যাকগ্রাউন্ডে একটা কি বসাবো? ইমেজ বসাবো, কালার দিব না, আমরা একটা ব্যাকগ্রাউন্ডে অন্য একটা ইমেজ দিব। সেটা কিভাবে দিব? সেটা খুব সহজ। কিভাবে? পাশের ট্যাবে যাচ্ছি, আমি প্রথমে এখান থেকে দেখাচ্ছি। মুভ টুলের কাজ কি? যে কোনো ইমেজকে ধরে নাড়াচাড়া করা, নাড়াচাড়া করতে পারতেছি? আচ্ছা বলেন তো, আপনাদের কারো ঘুম আসতেছে? কি বলেন? একজনের ঘুম আসতেছে না? খাওয়া দাওয়ার পর ঘুম আসে, এটা তো স্বাভাবিক। আসতেছে, দেখছেন? আচ্ছা, ঘুম আসলে আপনারা পানি রাখবেন একটু, আর পাশের থেকেও এটা পারমিশনের প্রয়োজন নাই। ঘুম আসছে, আপনি নিজ দায়িত্বে উঠে গিয়ে একটু মুখটা ধুয়ে আবার ক্লাসে আসবেন। বুঝতে পারছেন? ঘুম আসলে যাবেন। আবার এটার মানে না যে ঘুম আসছে তো একদম কিছু না বলে চলে গেলেন, উপর থেকে ঘুরে আসলেন, এরকম না। মানে ঘুম আসছে, আপনি এখানে গিয়ে একটু মুখ ধুয়ে আবার ক্লাসে এসে বসবেন। আচ্ছা, যাক, জি গ্রাউন্ড ইমেজ সেটা না, অন্য আরেকটা কি বলতেছিলাম। আচ্ছা এখন দেখি, হ্যাঁ, আচ্ছা এখন আমরা এই যে ইমেজটা আমরা মুভ টুলের সাহায্যে আমরা কি করতে পারি? ইমেজটাকে নড়াচড়া করতে পারি। এখন ধরেন আমরা এই ইমেজটাকে এই ট্যাব থেকে, এই ইমেজটা আছে কোথায়? আমাদের প্রথম ট্যাবে। এই ইমেজটাকে আমরা দ্বিতীয় ট্যাবে নিয়ে যেতে চাচ্ছি। কোথায়? দ্বিতীয় ট্যাবে। ও বলতে, আচ্ছা, তো এখন আমরা এই ইমেজকে ধরে পাশের ট্যাবে নিব। কিভাবে নিব? ধরেন দ্বিতীয় ট্যাবে নিব, ইমেজটাকে ধরে রাখবো, উপরে যাব,
পাশের ট্যাবে আসছি কি আসি নাই? আসছি, ছেড়ে দিব না। আমার কিন্তু লেফট বাটন ধরা আছে, এখনো নিচের দিকে আসবো, আসার পর এবার এখানে ছাড়বো। আমার মনে হয় কি বীজটা অফ হয়ে গেছে। তো আমি যখন পাশের ট্যাবে ছাড়ছি, দেখেন এখন আমার পাশের ট্যাবে ইমেজটা চলে আসছে। ছোট বড় করব কিভাবে? কন্ট্রোল টি। আপনি একটা সমস্যা ফেস করবেন, সেটা হচ্ছে আপনি ধরেন এই ট্যাবে বসে আছেন, ভালো করে খেয়াল করবেন আপনার কোন ট্যাবটা সিলেকশনে আছে। আপনি হচ্ছে এই ট্যাবে আছেন, কন্ট্রোল টি দিলেন, তাহলে কোন ট্যাবের সিলেকশন আসবে? কোনটা ছোট বড় হবে? ওই যেই ট্যাবটা, যে লেয়ারটা আপনি সিলেক্ট করে রাখছেন সেই লেয়ারটা ছোট বড় হবে। যদি আপনি মনে করেন যে আমি এটাকে ছোট বড় করব, কিন্তু আমি বসে থাকবো এখানে, তাহলে কিন্তু হবে না। আপনি যেই লেয়ারে কাজ করবেন অবশ্যই সেই লেয়ার সিলেকশনে আছে কিনা সেটা দেখবেন। আমরা এই লেয়ার সিলেক্ট করলাম, কন্ট্রোল টি দিলাম, দিয়ে এবার এই লেয়ারকে একটু ছোট বড় করব। ছোট করলাম, ছোট করে এদিকে ধরেন আমরা বসাইছি। বসানোর পর আপনারা আরেকটা বিষয় বলি, ধরেন আপনারা এই জায়গায় অ্যাপস, আতিক, দাওয়া একটা একটা করে ফাইল সিলেক্ট করবেন। কিভাবে করেন? ধরুন অ্যাপ সিলেক্ট করছেন, আতিক সিলেক্ট করবেন কিভাবে? কন্ট্রোল দিয়ে একটা ক্লিক করেন। দাওয়া সিলেক্ট করবেন, কি করবেন? কন্ট্রোল দিয়ে একটা ক্লিক করবেন, এভাবে সিলেক্ট করেন। এই বিষয়টা আমরা ফটোশপে অ্যাপ্লাই করব। আমরা এই দুইটা পানির বোতলকে একসাথে বসাইছি, তাই না? এবার আমি চাচ্ছি এই দুইটা লেয়ারকে একসাথে কি করা? নাড়াচাড়া করা। এতক্ষণ আমরা একটা লেয়ারকে একসাথে কি করছিলাম? নাড়াচাড়া করছিলাম। এবার আমরা একসাথে দুইটা লেয়ারকে কি করতে চাচ্ছি? নাড়াচাড়া করতে চাচ্ছি। তাহলে কিভাবে করব? এই মুহূর্তে আমাদের সিলেকশনে কয়টা লেয়ার আছে? একটা। আমি কন্ট্রোল দিয়ে আরেকটা লেয়ারকে কি করলাম? সিলেক্ট করলাম। তার মানে এখন আমাদের কয়টা লেয়ার সিলেকশনে? দুইটা। দুইটা লেয়ারকে সিলেক্ট করে কন্ট্রোল টি দিব। এই মুহূর্তে আমাদের দুইটা লেয়ারে কি করা আছে? সিলেক্ট করা আছে। এবার আপনি নাড়াচাড়া করুন, দুইটা লেয়ার একসাথে নড়তেছে। বিষয়টা বুঝছেন কি বুঝেন নাই? আচ্ছা, তাহলে এবার আমরা দুইটা লেয়ারকে এভাবে বসাইছি। আমরা দেখতেছিলাম যে পিছনে কিভাবে আমরা একটা ইমেজকে বসাইতে পারি, এটা আমরা দেখতেছিলাম, কিন্তু এটা দেখতে গিয়ে আমরা আরেকটা কাজ করছি। তো ওটা আপনারা এখন পারবেন কিভাবে। ধরুন আপনি কোন লেয়ারের পিছনে বসাতে চাচ্ছিলেন? এই লেয়ারের পিছনে, তাই না? পানির বোতলের পিছনে একটা ব্যাকগ্রাউন্ড দিতে চাচ্ছিলেন, তাই না? একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ দিতে চাচ্ছিলেন। তো আমরা উদাহরণস্বরূপ আমরা নিয়ে আসছি একে। আমরা যদি এই লেয়ারকে একটু নিচে দিয়ে দিই এবং এর নিচে নিয়ে যাই, তাহলে এর পিছনে চলে যাচ্ছে কি যাচ্ছে না? ঠিক এই জায়গায় যদি আমরা একটা ইমেজ এনে বসাই, তাও তো কোথায় যাবে? পিছনে যাবে। তো আমরা এখন একটা ইমেজ নিয়ে আসব। দুইভাবে নিয়ে আসতে পারি। এক, আমরা এই পর্যন্ত যেটা দেখছি যে একটা ফাইল কি করা? ওপেন করা। আমরা ফাইলটাকে ওপেন করতেছি। ধরুন আমরা এই ফাইলটা ওপেন করলাম, একটা ফাইল কি হয়েছে? ওপেন হয়েছে। এবার আমি চাচ্ছি আমার এই ওপেন হওয়া ফাইলটা আমি অন্য জায়গায় নিয়ে যাব। আচ্ছা, আমি এই ফাইলটা অনেক বড় নাম, ফাইলটা রিনেম করি আমি একটু, ওপেন 03। হ্যাঁ, এই যে ফাইলটা ওপেন হয়েছে, আমি এই ওপেন হওয়া ফাইলটাকে আমরা এই জায়গায় নিয়ে আসতে চাচ্ছি। কিভাবে নিয়ে আসবো? এখান থেকে টান দিবেন। যাচ্ছে কি যাচ্ছে না? একবার বলতেছে যাচ্ছে। এটা মুভ করতেছে না তো? করতেছে? করতেছে না। কেন করতেছে না? কারণ এটা লক করা। যে কোনো ট্যাব থেকে যদি আপনি কোনো কিছু নিতে যান, আপনি দেখবেন যে আপনার ওই ট্যাবের লেয়ারটা কি লক করা নাকি আনলক। অবশ্যই লক করা থাকলে আনলক করে নেবেন। করার পর এবার আপনি নিয়ে যান। যাচ্ছে? ছেড়ে দেন। আসছে? আপনি এটা কি কোথায় দিতে চাচ্ছেন? পিছনে। তাহলে নিয়ে যান পিছনে। আসছে কি আসে নাই? আসছে। এবার আপনি এটাকে মানে এই ট্যাবটাকে ছোট বড় করবেন, কন্ট্রোল টি দিয়ে এই ট্যাবটাকে ছোট বড় করেন। হয়েছে কি হয় নাই? আমি একটু জুম করি, জুম ইন জুম আউট আমরা দেখছি। আমরা ছোট বড় করে এটা এখানে বসাই। তাহলে যে কোনো ইমেজ আমরা এখন ইচ্ছে করলে নিয়ে আসতে পারবো কি পারবো না? পারবো। এইটুকু আপনারা বুঝছেন কারা কারা? একটু হাত তোলেন তো। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আপনারা এটুকু বুঝে গেছেন। এই যে আমরা সলিড কালারটা অ্যাপ্লাই করছি, আমি কিছুক্ষণের জন্য এটা অফ করে সলিড কালারটা অ্যাপ্লাই করছি ব্যাকগ্রাউন্ডে। এই সলিড কালারটা অ্যাপ্লাই হয়েছে কোথায় দেখেন তো? নির্দিষ্ট কোনো জায়গায় না, পুরো আর্টবোর্ড জুড়ে অ্যাপ্লাই হয়েছে।
পুরো আর্টবোর্ড জুড়ে অ্যাপ্লাই হয়েছে, তাই না? এখন আমি যদি বলি যে আমি শুধু এই পানির বোতলটাতে, এই যে পানির বোতলটা দেখতেছি, এটার মধ্যে একটা কালার করব, একটা সলিড কালার করব, ঠিক আছে? এখান থেকে তো কালার করা যায়, এই সলিড কালার দিয়ে তো কালার করা যায়। আমি শুধু পানির বোতলটাতে কালার করব। সলিড কালার দিয়ে কালার কোথায় হয়? পুরো আর্টবোর্ডে হয়, তাই না? কিন্তু আমি চাচ্ছি যে আমার শুধু পানির বোতলে একটা কি করতে, কালার করতে। কিভাবে করব? তো যখন আপনি সলিড কালারটা করছেন, কোনো সিলেকশন নিছেন কি নেন নাই বলেন তো? নেন নাই। এই যে সলিড কালার আমরা যখন নিছি, এখানে সরাসরি এখানে কোনো সিলেকশন আছে? নেই। অ্যাডজাস্টমেন্ট লেয়ার, সলিড কালার। যেহেতু আমাদের কোনো সিলেকশন নেই, আমাদের এই কালারটা কোথায় আসতেছে? পুরো আর্টবোর্ডে আসতেছে। এখন আমি যেটা করব, আমার এই যে পানির বোতলটা, এটাকে আমরা সিলেক্ট করব। দেখেন, সিলেক্ট সাবজেক্ট দিলাম। আচ্ছা বলেন তো, আমাদের পানির বোতল যে লেয়ারে আছে, ওই লেয়ারে পানির বোতলটা ছাড়া আর কিছু আছে? ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফেলছি আমরা। তাহলে আমরা যে এখন আবার সিলেক্ট করতেছি, সময়ও নষ্ট হয়েছে, অনেক সময় লাগছে। এটা কি এরকম করা যেত না যে এটা তো আগ থেকেই সিলেক্ট করা আছে, এটাকে এত কষ্ট করে সিলেক্ট করার দরকার কি? এই ধরনের কোনো সিস্টেম নেই যে আগের সিলেকশনটা আবার চলে আসুক। আমার কথা বুঝতেছেন? যে আমি তো এখন আবার সিলেক্ট সাবজেক্ট দিয়ে সিলেক্ট করছি, সে আবার অনেক সময় নিয়ে কি করছে, সিলেক্ট করছে। অথচ আমরা জানি যে এই লেয়ারে পানির বোতলটা ছাড়া আর কিছুই নেই, ঠিক আছে? তো যদি আপনার এই ধরনের হয় যে আপনার লেয়ারের মধ্যে যতটুকু সিলেক্ট করবেন শুধু ততটুকুই আছে, আর বাকি জায়গাটা ফাঁকা, তাহলে খুব সহজে আপনি সিলেক্ট করতে পারেন। কিভাবে? আপনার এই যে লেয়ারটা, এখানে দেখেন যে লেয়ারটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করছেন, ওই লেয়ারের মধ্যে গিয়ে কন্ট্রোল দিয়ে একটা ক্লিক করবেন। কি করছি? কন্ট্রোল দিয়ে একটা ক্লিক করছি। যেমন নিচেরটাতে দেখেন, এই নিচেরটাতে তো আমরা কি করছি? ব্যাকগ্রাউন্ড রিমুভ করছি, তাই না? কন্ট্রোল ডি। আচ্ছা, কন্ট্রোল ডি কেন দিচ্ছি? আমি কোনো একটা জায়গা সিলেক্ট করার পর যদি আমি আবার ডিসিলেক্ট করি, তাহলে কন্ট্রোল ডি। আচ্ছা, এই লেয়ারের মধ্যে পানির বোতল আছে, আমি যদি এটাকে সিলেক্ট করতে হয় কন্ট্রোল দিয়ে, লেয়ারের দুইটা অংশ, কিন্তু আপনি কোন অংশে আসবেন? সাদা কালো অংশে আসবেন। এসে কন্ট্রোল দিয়ে একটা ক্লিক করবেন। সিলেক্ট হয়েছে কি হয় নাই? হয়েছে। আবার কন্ট্রোল দিয়ে এটাকে সিলেক্ট করলেন, সিলেক্ট হয়েছে কি হয় নাই? বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে আমরা কষ্ট করে দুইবার সিলেক্ট করার দরকার নাই, যেহেতু আমাদের আগ থেকে এই লেয়ারটা কি করছিলাম? সিলেক্ট করছিলাম। কন্ট্রোল দিয়ে একটা ক্লিক করব, সিলেক্ট হয়েছে। এবার এই সিলেকশন থাকা অবস্থায় অ্যাডজাস্টমেন্ট লেয়ার, এখান থেকে সলিড কালার নিব। অ্যাডজাস্টমেন্ট লেয়ার, সলিড কালার। দেখেন তো কালার আসছে কিনা? কোথায় আসছে কালারটা? ওই আমাদের যেই জায়গাটা সিলেকশনে ছিল, শুধু ওই জায়গায় একটা কি আসছে? কালার আসছে, তাই না? আমি লেয়ারকে শো করতেছি, হাইড করতেছি কিভাবে সেটা বুঝতেছেন? পাশের আইকনটাতে ক্লিক করে। এই যে আমি এখন কালারটা অ্যাপ্লাই করছি, সেটা কোথায় অ্যাপ্লাই হয়েছে? শুধু সিলেকশনের মধ্যে অ্যাপ্লাই হয়েছে, অন্য কোথাও না। কেন? কারণ আমরা এবার এই সলিড কালারটা অ্যাপ্লাই করার সময় আমরা তাকে একটা কমান্ড দিয়ে দিছি যে আমার এখন সলিড কালারটা শুধু কোথায় অ্যাপ্লাই হবে? সিলেকশনের মধ্যে। যেহেতু আমরা সিলেকশন নিয়ে সলিড কালার অ্যাপ্লাই করলাম, আমার কালারটা শুধু কোথায় অ্যাপ্লাই হচ্ছে? সলিড কালারে, সিলেকশনের মধ্যে অ্যাপ্লাই হচ্ছে, অন্য কোথাও না। তাহলে যে কোনো সিলেকশনের মধ্যে আপনি ইচ্ছা করলে, ধরুন আমরা এই সিলেকশনটা নিলাম, নিয়ে আমরা এই সিলেকশনের মধ্যে কালার করব, এটার মধ্যে কালার করার জন্য সলিড কালার। তাহলে এখন সলিড কালারটা কোথায় হচ্ছে? সিলেকশনের মধ্যে। তাহলে সিলেকশনের মধ্যে, যে কোনো সিলেকশনের মধ্যে কালার করতে বললে পারবেন? পারবেন, কিন্তু কালারটা করা হলেই শেষ না, কিছু কাজ আছে। কি? কন্ট্রোল ডি। আমি যে কালারটা করলাম, কালার করার পর আমার যে এখানে পানির বোতল আছে, সেটা শুধু কালারে একটু দেখে বোঝা যায়, কিন্তু পানির বোতলের নিচে, মানে এখানে যে পানির বোতলের যে একটা ডিজাইন বা পানির বোতল যে কিরকম ছিল কিছুই দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে না, একদম ঢেকে গেছে কালার দিয়ে। জিনিসটা তো সুন্দর লাগতেছে না। বিষয়টা যদি এরকম হইতো যে পানির বোতলটার কালার চেঞ্জ হচ্ছে, তাহলে জিনিসটা একটু কি লাগতো? ভালো হইতো। এখন তো আমি পুরাই একটা কালার দিয়ে দিছি, পুরাটাই ঢেকে দিছি, এরকম না। এটা কিভাবে করা যায়? উদাহরণস্বরূপ
ধরেন আপনি এই ফেজটাকে একদম হার্ড রাখছেন, মানে এই ফেজ ধরেন একটা কালারফুল ফেজের পিছনে হচ্ছে একটা আরেকটা ট্যাব বা আরেকটা লেয়ার নিয়ে আসছেন। এটা অনেক বেশি কালারফুল হওয়ার কারণে নিচে যে একটা কিছু আছে সেটা দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে, যদিও আপনি হয়তো এভাবে দিয়ে বুঝাতে পারবেন, কিন্তু নিচের যে টেক্সচারটা, এই ইটার যে টেক্সচারটা, এটা শো করবে না। আপনি যদি একটা কাজ করেন, এটাকে একটু ট্রান্সপারেন্ট করেন, অর্থাৎ ইটার কালারটা একটু কমিয়ে দেন, তারপর হচ্ছে এটার মধ্যে একটু পানি দিয়ে দেন, মানে আপনি যদি এই ফেসটাকে একটু ট্রান্সপারেন্ট করেন তাহলে নিচেরটাও একটু দেখা যাবে, এই ফেসটাও দেখা যাবে। বিষয়টা এরকম না? আচ্ছা, একটার সাথে একটা মিশিয়ে দেওয়া, এটাকে বলা হয় ব্লেন্ড। এটাকে কি বলে? ব্লেন্ড। তো আমরা এখন ব্লেন্ড মোডে যাব। এই দেখেন, এই যে কালারটা অ্যাপ্লাই করছেন, এই কালারটা নিচের যে লেয়ারটা আছে এই লেয়ারের সাথে যাতে মিশে যায়, এই জন্য আমরা ব্লেন্ড মোডে যাব। সেটা কোথায়? উপরে দেখেন নরমাল একটা অপশন আছে, দেখতেছেন? নরমালের মধ্যে ক্লিক করেন, করে আপনি একটু নিচের দিকে আসেন, দেখেন তো নিচের কালারগুলা আস্তে আস্তে শো করতেছে কিনা। এখান থেকে অনেকগুলো অপশন আছে, আমরা এখান থেকে ধরেন এই হিউ, এটাতে ক্লিক করে রাখলাম। করার পর আচ্ছা বলেন তো, একবার সলিড কালার অ্যাপ্লাই করার পর সলিড কালার যদি আপনি পরিবর্তন করতে পারেন কি পারেন না? পারেন। কিভাবে করে? ডবল ক্লিক করলাম, এবার আপনি সলিড কালারটা পরিবর্তন করেন, দেখেন তো পানির বোতলের কালার পরিবর্তন হচ্ছে কিনা। কিছু বুঝছেন কি বুঝেন নাই? এখান থেকে আমরা এখন কালার পরিবর্তন করতে পারতেছি। ধরেন এইদিকে এই কালারটা রাখলাম, রেখে ওকে করি। আচ্ছা, আমি যে এখানে সলিড কালার দিয়ে কালারটা আচ্ছা হ্যাঁ, আবার দেখাচ্ছি। আমরা এই কাজটা এই জায়গায় না করে, এটা তো আপনারা দেখছেন, এই কাজটা বোঝার জন্য আমরা এখন আরেকটা জায়গায় কাজ করব। এটা ধরুন আমরা এখানে একটা ইমেজ ওপেন করছি, এখন আমরা ব্যাকগ্রাউন্ড যদি রিমুভ করতে চাই, এখন পারবো কি পারবো না? পারবো। ব্যাকগ্রাউন্ডে যদি কালার করতে চাই, করতে পারবো কি পারবো না? পারবো। জি বলেন, কি ডিসকানেক্ট হয়ে গেছে? এক ঘন্টা হয়ে গেছে হয়তো, তাই না? ও, রিটার্ন টু হোম স্ক্রিন। এক ঘন্টার বেশি হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা আপনারা এখন ওটার প্রয়োজন আছে? এমনিতে তো দেখা যাচ্ছে, তাই না? এখন আমরা এইদিকে দেখি আমাদের শেষ। আর একটু আমরা এখন হচ্ছে যা দেখার অলরেডি আমরা দেখছি, এখন হচ্ছে ওই জিনিসটা আরেকটু বোঝার জন্য আমরা যা যা দেখছি এগুলো সবগুলো এই জায়গায় একবার অ্যাপ্লাই করব, ঠিক আছে? আচ্ছা দেখেন, প্রথম হচ্ছে আমরা এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। কথার কথা, ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য কি করছিলাম? সিলেক্ট সাবজেক্ট। সাবজেক্ট সিলেক্ট হয়েছে কি হয় নাই? খুব ভালোভাবে সিলেক্ট হয়েছে। এখন সাবজেক্ট সিলেক্ট হওয়ার পর এবার আমরা ধরেন ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাচ্ছি, এভাবে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি। এখন আপনি বললেন যে আমরা ব্যাকগ্রাউন্ডকে রিমুভ করব না, ব্যাকগ্রাউন্ডকে কালার করব। এর আগে আমরা দেখছি যে কালার করার জন্য প্রথমে কি করতে হয়? সিলেক্ট করতে, মানে ব্যাকগ্রাউন্ডকে রিমুভ না করে ঠিক এই ব্যাকগ্রাউন্ডটাকে কালার করব। একটু আগে যে পানির বোতলটাকে কালার করছি, ঠিক সেভাবে ব্যাকগ্রাউন্ডকে কি করব? কালার করব। আমার কথা কি বুঝতেছেন? কালার আমরা ব্যাকগ্রাউন্ড পরিপূর্ণ ডিলিট করে একটা সলিড কালার দিব না, আমরা ঠিক এই ব্যাকগ্রাউন্ডটাকে একটা কালার করব, মানে কালার চেঞ্জ করব এই ব্যাকগ্রাউন্ডের। কালার করার জন্য পূর্ব শর্ত কি? সিলেকশন। কালার করার জন্য পূর্ব শর্ত হচ্ছে সিলেকশন লাগবে। যেমন আমার এই মুহূর্তে এখানে সিলেকশন আছে, আমি যদি এই জায়গায় কালার করতে চাই, কালার করতে পারবো। করা যাচ্ছে কি যাচ্ছে না? সিলেকশনের মধ্যে কালার করতে পারতেছি, কিন্তু আমার সিলেকশনটা দরকার কোথায়? ব্যাকগ্রাউন্ডে। এখন বলেন তো, সাবজেক্টকে সিলেক্ট করে ফেলছি, সাবজেক্টের সিলেকশনটা একদম পারফেক্ট, এছাড়া বাকি জায়গাটাই হচ্ছে কি? ব্যাকগ্রাউন্ড, তাই না? সিলেকশনটাকে যদি এভাবে ইনভার্ট করা যায়, একটু উল্টানো যায়, সাবজেক্টটা আছে এখন যেই জায়গা আছে ওই জায়গা থেকে বাকি জায়গাটাতে সিলেকশনটা উল্টে যাবে, সেটা যদি করা যায় তাহলে খুব সহজে ব্যাকগ্রাউন্ড কি হয়?
কারণ আমাদের এখানে তো সিলেক্ট সাবজেক্ট আছে, সিলেক্ট ব্যাকগ্রাউন্ড তো আর নেই যে আমরা সহজে ব্যাকগ্রাউন্ডকে সিলেক্ট করব। সহজে যেহেতু ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে পারতেছি না, সাবজেক্টকে সিলেক্ট করে সিলেকশনটাকে কি করব, উল্টাই দিব। কিভাবে? খুব সহজ, কন্ট্রোল শিফট আই, কন্ট্রোল শিফট আই, দেখেন সিলেকশনটা উল্টে গেছে। মুখস্থ করার কোনো দরকার নাই, শর্টকাট যদি মনে না থাকে আপনি দেখেন এখানে মাস্কের একটা অপশন দেখছি কন্টেক্সচুয়াল টাস্কবারের মধ্যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য, এর পাশে দেখেন ফ্লিপ করার জন্য বা ইনভার্ট করার জন্য একটা অপশন আছে, দেখতেছেন? এখানে ক্লিক করেন, সিলেকশন যেই জায়গায় থাকে এই জায়গা থেকে বিপরীত পাশে চলে যায়, দেখতেছেন? এই মুহূর্তে কে সিলেকশনে আছে আপনি দেখতেছেন না? ভাই এদিকে চলে আসেন, সামনের দিকে চলে আসেন, আমাদের শেষ এখন। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি আপনাদের কনফিউশন যে জায়গায় দেখাচ্ছে, তো দুইটাই সিলেকশন। আচ্ছা ভাই ধরেন আমি এই পুরা জায়গা জুড়ে সিলেকশন নিলাম, পুরো জায়গা জুড়ে সিলেকশন নেওয়ার পর আমার এই জায়গাটা যেহেতু সিলেক্ট করছি, ভিতরের অংশ তো এমনি কি হয়ে গেছে, সিলেক্ট হয়ে গেছে। কথাটা বুঝেন, ভিতরের অংশ এমনি কি হয়ে গেছে, সিলেক্ট হয়ে গেছে। এটাকে আবার সিলেক্ট করার দরকার কি? তার মানে এটার মধ্যে যেহেতু আবার সিলেক্ট করছে, এটা সিলেকশনের অন্তর্ভুক্ত না। আমার কথা বুঝছেন? বাহিরের যে সিলেকশন এটা পরিপূর্ণ করার পর ভিতরেরটা এমনি কি হয়ে যায়, সিলেক্ট হয়ে যায়। তো ভিতরে যদি আপনি আবার সিলেকশন দেখেন, তার মানে এটা কি, সিলেকশন থেকে সে বাদ দিয়ে দিছে, বুঝতে পারছেন? এই জন্য সে বাইরের চতুর্দিকে ফ্রেম দিয়ে এটাকে আবার সিলেক্ট করার অর্থ হচ্ছে এটা সিলেকশন না, এটা ডিসিলেকশন, মানে এটা সিলেকশনের বাইরে, বুঝতে পারছেন? আচ্ছা এখন দেখেন ব্যাকগ্রাউন্ড যেহেতু সিলেক্ট হয়ে গেছে, এবার আমি যদি কালার করি এখানে সলিড কালার, কে কালার হচ্ছে, ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে, যে কোনো একটা কালার দেন, প্রথমে যে কোনো একটা কালার দেন, কালার দিয়ে কোথায় যাব, এটা অ্যাডজাস্ট করার জন্য নরমাল, এখান থেকে আমরা হিউতে রাখতে পারি, রেখে এরপর হচ্ছে আপনি এখান থেকে কালারগুলা চেঞ্জ করেন, বুঝতে পারছেন? কালার চেঞ্জ হচ্ছে কি হচ্ছে না, হচ্ছে। এখন একটা সমস্যা, সেটা হচ্ছে আমরা তো সাবজেক্টকে সিলেক্ট করতে পারি, কিন্তু যদি কখনো এরকম হয় আমি শুধু শার্টকে সিলেক্ট করব, শুধু হেয়ারগুলো সিলেক্ট করব, তখন কি করব? তার মানে আমাদের সিলেক্ট সাবজেক্ট দিয়ে যে সব কাজ হয়ে যাবে বিষয়টা এমন না, আমাদের অন্য অপশনে যেতে হবে, যে সিলেক্ট সাবজেক্ট দিয়ে খুব সহজে কিন্তু সুন্দর, যদি ব্যাকগ্রাউন্ডে সাবজেক্টটা খুব ক্লিয়ার থাকে সাবজেক্টকে খুব ভালোভাবে সিলেক্ট করবে। কিন্তু যদি এরকম হয় যে আমি নির্দিষ্ট কোনো একটাকে সিলেক্ট করতে চাচ্ছি, নির্দিষ্ট কোনো একটা অংশকে সিলেক্ট করতে চাচ্ছি, তখন আর এই সিলেক্ট সাবজেক্ট কাজ করবে না, তখন বিকল্প কোনো সিলেকশনের টুল আমাদের খুঁজতে হবে। সেটার জন্য আমাদের মুভ টুল থেকে একটু নিচের দিকে আসতে হবে, একদম মুভ টুল থেকে আড়াআড়ি একটা টুল আছে, একটু নিচের দিকে আসলে দেখেন এই টুলটা নাম হচ্ছে অবজেক্ট সিলেকশন টুল। কি টুল? অবজেক্ট সিলেকশন টুল। তো অবজেক্ট সিলেকশন বলতে এখানে আবার আপনারা ওই ইংরেজিতে সাবজেক্ট এবং অবজেক্টিভ হিসেবে চলে যায় না, যে কোনো বস্তু সিলেকশন টুল, এটা বুঝতে পারছেন? আচ্ছা, তো অবজেক্ট সিলেকশন টুলে আসার পর আমরা এখানে ক্লিক করলাম। এই টুলটা কিভাবে কাজ করে, আচ্ছা আমি এই টুলটা আজকে না দেখাইলে মনে হয় ভালো হবে, কারণ হচ্ছে আমাদের 11:49 হয়ে গেছে। আপনারা এখন যদি আমি দেখাই হয়তো আপনাদের অসুবিধা হবে। আপনারা এখন যেটা করতে পারেন, মানে আমরা যতটুকু দেখছি এটার মধ্যেই আপনারা এখন, আমি আপনাদেরকে বেশ কিছু ইমেজ দিয়ে দিব, ইমেজগুলো যদি আমি আপনাদেরকে একবার দেখাই, আপনারা শুধু ইমেজ থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন, যে আমি যে ইমেজগুলো দিব ওই ইমেজগুলো থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন এবং নতুন করে একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করবেন এবং সাবজেক্টের মধ্যে একটা কালার করবেন। এখন আপনাদের পরবর্তী ক্লাস কার 12টা থেকে দেওয়া ক্লাস 12টা থেকে শুরু হবে। কয়টা থেকে শুরু হবে? জি 12:10 নাকি 12টা? ঠিক 12টা থেকে শুরু হবে। আচ্ছা একটু করে দেখাবো কিনা দেখেন, অবজেক্ট সিলেকশন টুল আসলাম। অবজেক্ট সিলেকশন টুল আসার পর এবার আমি এখান থেকে এই জায়গায় দেখেন, আমি অবজেক্ট সিলেকশন টুল থেকে যেই কোনো জায়গায় যখন যাচ্ছি ওই জায়গাতে একটু পিঙ্ক কালার দেখা যাচ্ছে। দেখেন এখানে আসতেছি, সে এই জায়গায় একটু পিঙ্ক দেখাচ্ছে, চুলের উপর যাচ্ছি এই জায়গায় একটু পিঙ্ক কালার দেখাচ্ছে, এদিকে আসতেছি আবার এখানে আসতেছি গলার উপর পিঙ্ক কালার, এখানে শার্টের উপর আসতেছি এখানে পিঙ্ক কালার দেখা যাচ্ছে, তাই না?
এটা কি, এটার অর্থ হচ্ছে সে এই জায়গাগুলোতে একটা অবজেক্ট খুঁজে পাইছে, একটা জিনিস সে খুঁজে পাইছে, সেটা আপনাকে বলতেছে। আপনি যদি সিঙ্গেল একটা ক্লিক করেন, আপনার এই অবজেক্টটাকে সে সিলেক্ট করে ফেলবে। করে ফেলছে কি পেলে নাই? করে ফেলছে। দেন খুব সহজে কন্ট্রোল ডি দিচ্ছি আমি শুধু একটা ক্লিক করতেছি, তাহলে সেই অবজেক্টটাকে কি করতেছে? সিলেক্ট করতেছে। করার পর আপনি এবার এই জায়গায় এই অবজেক্টটাতে কালার করেন। কালার করে এটার কালারটার মোড কি করেন? চেঞ্জ করেন। ডবল ক্লিক করে এরপর আপনি এবার কালারগুলা পরিবর্তন করেন। কিছু বুঝছেন কি বুঝেন নাই? তাহলে যে কোনো অবজেক্টে আপনারা সিলেকশন টুল অনেকগুলো আছে, আমরা ইনশাল্লাহ কালকে বা পরবর্তী ক্লাসে আমরা দেখব। আপনারা অনেকগুলো সমস্যা ফেস করবেন এখন কাজ করতে গিয়ে, তো এগুলা সমস্যাগুলো নিয়ে আগামীর প্র্যাকটিসটা করবেন। আগামী ক্লাস হচ্ছে আমরা সব সমস্যার সমাধান, মানে সব সমস্যা না, কিছু সমস্যার সমাধান করে বাকি আরো কিছু টুলস দিয়ে আমরা সিলেকশনের কাজ আরো যাতে নিখুঁত হয় সেটা করার চেষ্টা করব। ঠিক আছে ভাই? অবজেক্ট সিলেকশনটা কিন্তু আমরা ভালো করে দেখি নাই। অবজেক্ট সিলেকশন টুলের আরো অনেকগুলো কাজ আছে। আমরা এখন শুধু কি করব? যে কোনো অবজেক্টকে সিলেক্ট করার জন্য সিঙ্গেল একটা ক্লিক করব। দেখেন সিলেক্ট সাবজেক্ট দিয়ে যেটা হয়েছে সেটা আমাদের অবজেক্ট সিলেকশন দিয়ে আরো নিখুঁতভাবে হচ্ছে বা আরো দ্রুত হচ্ছে। দেখেন আমি এই অবজেক্টটাকে সিলেক্ট করব, আমি কোন টুলে আছি? অবজেক্ট সিলেকশন টুল। এই অবজেক্টের উপর এসে সিঙ্গেল একটা ক্লিক করছি, অবজেক্ট সিলেক্ট হয়ে গেছে। অবজেক্ট সিলেক্ট হওয়ার পর আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করলে করে দিলেন, অথবা হচ্ছে আপনি অবজেক্টে কালার করলে এখান থেকে সলিড কালার দিয়ে যে কোনো একটা কালার করেন। কালারটা ভালো করে দেখা যাওয়ার জন্য আপনি এখান থেকে ব্লেন্ড মোড চেঞ্জ করেন, যেটা খুশি আপনি সেটা রাখেন। এখান থেকে আপনি দিয়ে দেখবেন যে কোনটাতে ভালো লাগতেছে। আমরা এখন হিউতে দিয়ে এখান থেকে আপনি কালার পরিবর্তন করবেন। বুঝতে পারছেন কি বুঝেন নাই? এটুকু পারবেন? কাজ শেষ। কাজটাকে আপনি ফাইল, এক্সপোর্ট এস, এখান থেকে আপনি জেপিজি ফরম্যাটে সেভ করবেন। কমপক্ষে 10টা ইমেজ। আপনারা, আমি যে ইমেজগুলো দিব এগুলো ছাড়াও আপনারা হয়তো বলবেন যে আমি নিজ থেকে কিছু ইমেজ নিয়ে কাজ করব। ইমেজ কোথায় পাবো? ওটার জন্য আপনারা দুইটা সাইটের লিখে রাখতে পারেন পিক্সেলস। একটা হচ্ছে পিক্সেলস। আপনারা কোথায় যাবেন? পিক্সেলসে যাবেন। পিক্সেলসে আসার পর আপনি এখানে কি খুঁজতেছেন, কি ধরনের ইমেজ খুঁজতেছেন এটা এখানে লিখে দিবেন। ধরেন আপনি খুঁজতেছেন হচ্ছে কি বলা যায়, ওয়াটার। ধরেন আপনি এই ধরনের একটা গ্লাস খুঁজতেছেন বা কিছু একটা এরকম খুঁজতেছেন। খুঁজে আপনি যে কোনো কিছু খুঁজেন, এখানে কি পাবেন? আপনি হাই রেজুলেশনের ইমেজ পাবেন। ফ্রি ডাউনলোড, তারপর ইমেজটাকে আপনি যে কোনো একটা লোকেশন দেখিয়ে ইমেজটাকে সেভ করে নেবেন। বিষয়টা বুঝছেন? এখান থেকে সেভ করার সুবিধা কি? এখান থেকে যে ইমেজটা পাবেন সেটার রেজুলেশন অনেক ভালো থাকবে। এই পিক্সেলস আরেকটা লিখে রাখতে পারেন আনস্প্লাশ। কি? আনস্প্লাশে এসে ঠিক এখানেও আপনি সার্চ করবেন যেটা আপনি খুঁজতে যাচ্ছেন। এমওএস দেখেন এখান থেকে আপনি ইমেজ পাচ্ছেন। তাহলে আমাদের কালকের প্রধান যে কাজ সেটা হচ্ছে একটা ইমেজ থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা, যতটুকু সম্ভব হয় নিখুঁতভাবে, আরো নিখুঁতভাবে আমরা আগামী ক্লাসে দেখব। ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নতুন করে ব্যাকগ্রাউন্ড অ্যাড করা, সেটা হতে পারে যে কোনো একটা ইমেজ দিয়ে, পারবেন না? যে কোনো একটা ইমেজ দিয়ে অথবা যে কোনো একটা কালার দিয়ে। এবং সাবজেক্টের কালার চেঞ্জ করা, সাবজেক্টের হতে পারে শার্ট, হতে পারে ক্যাপ, এভাবে কালার চেঞ্জ করা। আর ওই সাবজেক্টের নির্দিষ্ট অংশকে সিলেক্ট করার জন্য আমরা অবজেক্ট সিলেকশন টুল ব্যবহার করব। ঠিক আছে? তো কালকে পর্যন্ত আপনারা কাজ করতে গিয়ে অনেক সমস্যা ফেস করবেন, নোট ডাউন করবেন। ক্লাসের মধ্যে ইনশাল্লাহ আমরা এগুলো